এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো সংস্কার হয় নাই, কোনোটাই হয় নাই, আমাদের এখানে তো আমাদের কিছুই হয় নাই। কাদের সিদ্দিকীর জনতা পার্টিকে ডাকলেন না কেন? মুক্তিযুদ্ধের কথা বলা হলেই তাকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর। মুক্তিযুদ্ধ কি আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নাকি? মুক্তিযুদ্ধের চেতনার সাথে যে তার কোনো সম্পর্ক ছিল না, সেটাই উনি এস্টাবলিশ করছেন 16 বছরে। এই জাতীয় ঐক্যমত্য তখন হইতো যদি এখানে আওয়ামী লীগকে আপনি ডাকতেন। 69 এবং 71-এ তো এই ফ্যাসিস্টরা খুব ভুল করেছিল। যে সংবিধানটার কথা আমরা বারবার বলি, ওটার ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের কথা আছে। আমাদের কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই? এনসিপি পার্টি যারা লিডার আছেন ভাই, এদের চাল চলন জীবনযাপন দেখেন। আপনাদের এখানেও আসে অনেক এনসিপি লিডার, দেখেন তো কি গাড়ি নিয়ে আসে, হেলিকপ্টার আরো আছে। সকলকে বিভিন্ন জায়গায় যেতে হবে, হয়তো দিল্লি সকলের জন্য উন্মুক্ত নয়। আওয়ামী লীগের হাতে কিন্তু মুক্তিযুদ্ধ নিরাপদ ছিল না, থাকলে এই পরিস্থিতি হয় না। কোন টিচার থাকবে কোন টিচার থাকবে না এটা ডাকসুর ভিপি নির্ধারণ করবে। শেখ হাসিনা যেভাবে পালিয়ে যেতে হয়েছে, এর চাইতে বড় ফাঁসি তো আর তার হয় না। আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট এসে নিয়ে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলিকে রিমান্ডে নিয়ে প্রতিদিন আলাপ করে। জানে না 71-এ কি করেছে জামাত? সবকিছুই জানে। কোন হিন্দু এই গত 15 মাস লিস্ট বাংলাদেশে কেউ না এসে বলতে পারবে আমরা ওই সংবিধান মোতাবেক নির্বাচন করতেছি। সংবিধান স্থায়ী না, পরিবর্তনশীল। আপনার ঘরের ফার্নিচার পরিবর্তনশীল, আপনার নিজের চলাফেরার মানসিকতা পরিবর্তনশীল। আপনি একসময় যে রঙের কাপড় ভাল লাগে, একটা সার্টেন এইজে এসে ওই কাপড়টা ভাল লাগে না। আপনার একটা লেভেলে এক একটা জিনিস চেঞ্জ হয়। কাজে আমরা এগুলোর একটা ভেগ টার্ম ইউজ করি। উইল অফ দ্য পিপল ইজ গণভোট, উইল অফ দ্য পিপল ইজ কনস্টিটিউশন। এবং যখন গণভোট হয় জনগণের দাবিতে, সেটা ওই যে আইন বাইন্দা দিছে 180 দিনের মধ্যে করতে, নো, গণভোট পাস করার পর ইট ইজ ফাইনাল। এটা যে সংসদে আবার অ্যাপ্রুভাল দিতে হবে, দ্যাট ইজ অলসো রং। সংবিধানের ঊর্ধ্বে গণভোট, গণভোটের রিটার্ন ফর্মটা আপনার সংবিধান, গণভোটের রেজাল্টটা। তাহলে আমরা যাচ্ছি কোথায়? সংবিধান মোতাবেক আমরা কেউ নাই। তাহলে একটা জাতি যখন 8 মাস বৈশা, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কোনো সংস্কার হয় নাই, প্রস্তাব ছিল সেইগুলোকে একত্র করার জন্য সংস্কার এবং ঐক্যমত্য কমিশন বানানো হয়েছিল। দীর্ঘ 8 মাস পর তারা ব্যর্থ। এবং গণভোটের দাবি কিন্তু আবারও বলছি, রাজনৈতিক দলগুলো এস্টাবলিশ হয়ে আমরা গণভোট করব, কেউ ফিরে আসতে পারবে না, নো ওয়ে, আপনাকে করতেই হবে। আবার যদি বলেন গণভোট আর নির্বাচন একই দিনে, বড় দলের দাবি ছিল একই দিনে, আসছে তো একই দিনে। বরং গণভোট যদি আগে হইতো তাহলে কি হইতো, গণভোটের পরে যেটা এস্টাবলিশড হইতো তার আলোকে আপনি নির্বাচন করলে আপনি নির্বাচন বৈধতা পাইতো। আপনি এখন তো নির্বাচন করতেছেন, একই দিনে গণভোটও করতেছেন, দুইটাই সংবিধান, বৈধতা কোনটা কিভাবে পাবেন? আপনি বৈধতা সংসদ নির্বাচনটাই পাবেন কিভাবে? আপনি বৈধতা পাওয়ার উপায়টা কি? 3 নম্বর আসেন, আমি আপনাকে যেটা বলি যে এই সরকার গণভোটে গেল কেন, একটা প্রশ্ন আসছে। সরকার কি প্রস্তাব দিয়েছিল আমরা গণভোট করব? নো, রাজনৈতিক দল থেকে আসছে। আসার পর আমি যাব না, আমরা করব না, আমি করব। ফাইনালি কি করলো? একমত হইতে পারে নাই, সরকারকে দায়িত্ব দিল। সরকার আবার 7 দিনের জন্য ফেরত দিল। ফেরত দেওয়ার পর আবার বলতে হলো সরকার সিদ্ধান্ত নেয়। সরকার সিদ্ধান্ত নিছে এবং এই সিদ্ধান্তের সাথে দায়িত্বশীল বড় দলের যেটা দাবি ছিল সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে, তো সেই দিনই তো হয়েছে। সুতরাং বিচক্ষণতা কোথায়? আমরা যে এই সরকার তো আউটস্টেড, চলে যেতে বাধ্য সে, কিন্তু আমরা তাকে গালাগালি না করে আমরা যে গত 8 মাসের সিদ্ধান্তে যাইতে পারি নাই, আমরা বিজ্ঞ রাজনৈতিক বিদগুলো কি করলাম? এই গণভোট রাজনৈতিক দলের সিদ্ধান্ত, এই একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন রাজনৈতিক দলের সিদ্ধান্ত, সমাধান তাদেরকে করতে হবে। নয় যদি কোনো বিশৃঙ্খল হয় তার দায়িত্ব রাজনীতিবিদদের দিতে হবে, সাফারার তারাই হবে, আমরাও সাফারার হবো। ইউনূস সাহেবরা চলে যাবেন, আরামসে চলে যাবেন, ওনাদের কোনো টেনশন নেই। জনাব মাসুদ কামাল ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। আবু হেনা রাজ্জাকি ভাই যেটা বলছিলেন যে সংবিধানে নেই, তাহলে কি সামনের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তৈরি হবে কিনা? না, রাজ্জাকি ভাই যেটা বলছেন সেটা একদিকে ঠিক আছে, আরেকদিকে আমি তার সঙ্গে একমত না। উনি বলছেন সংবিধানও তো নাই তো নাই, সংবিধানে অনেক কিছু আমরা মানি না, ঠিক আছে, মানি না। তাহলে সরকার কেন বলে এটা একটা সাংবিধানিক সরকার? সরকার তো বলে, সরকার তো যেদিন তারা জুলাই ঘোষণাপত্র প্রকাশ করলো ওটা পড়ে দেখেন, ওটা 20 নম্বর ধারায় কি আছে। তারা বলছে আমরা একটা সাংবিধানিক সরকার। হ্যাঁ বলছে একটা, হ্যাঁ বলছে, দেখেন আপনি। এখন যদি বলে থাকে আমি একটা সাংবিধানিক সরকার, তাহলে তো আমার দায়িত্বটা কি? আমার দায়িত্ব সংবিধানটাকে সমুন্নত রাখা। তাহলে সরকার যদি না বলতো আমাকে কোনো আপত্তি ছিল না। সরকার যদি বলতো অন্য সামরিক শাসকদের মতো যে আমি সংবিধানকে স্থগিত করে দিলাম, দিয়ে তারপর তারা তাদের মতো কাজ করতো, যা ইচ্ছা তাই করতে পারতো, যে নাকি জিয়াউর রহমান করছে, এরশাদ করছে,
তো ওটা তারা বলে নাই কেন? তারা বলে নাই কেন? তারা বলছে যে আমি একটা সাংবিধানিক সরকার। এখন বলতেছে পিপুলস উইল, খুব ভালো কথা, পিপুলস উইল অবশ্যই ইম্পর্টেন্ট। পিপুলস উইল যে গণভোট, এটা আপনি পাইলেন করে পাই? বলেন যে না, ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো মিলে আমরা বলছি। এখানে কয়টা দল ছিল? 25-26টা দল। তার বিশাল বিতর্ক তো এই যে তাহলে যে তাহলে তো মোট কোনোটাই হয় নাই আমি বলতেছি, মাসুদ ভাই, আমাদের এখানে তো আমাদের তাহলে তো না, কিছুই হয় নাই। কিছু হয় নাই তো আমি ওটা বলতেছি। আমাদের এখানে নিবন্ধিত দল যখন তারা ছিল তখনই ছিল 52টা, ও তো অর্ধেক তো নাই এখানে। সেই তো কথা, তো হইলো কি? তাহলে কেমন হইলো? একদিন কি আপনি হইলো? জাতীয় ঐক্যমত্য করছেন, কি ঐক্যমত্য করছেন? যদি বলতেন পলিটিক্যাল পার্টিগুলির ঐক্যমত্য, আমি কিছু বলতাম না। আপনি বলছেন জাতীয় ঐক্যমত্য। জাতি কাহাকে বলে? জাতি কাহাকে বলে? সমস্ত পলিটিক্যাল পার্টি যারা মেম্বার, তারাই কি জাতি? এই জাতিতে আর কেউ নাই যারা কোনো রাজনীতি করে না? আর নাই। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, এই 3 দলের যত কর্মী সমর্থক আছে, যোগ করলে 1 কোটি হবে না। যদি কর্মী সমর্থক ধরি, যোগ করলে 1 কোটি হবে না। এর বাইরেও তো অনেক লোক আছে যারা নাকি এদেরকে ভোট দেয়। ওরা আবার 5 বছর পরে আরেকজনকে ভোট দেয়। এই জন্যই তো 5 বছর পর দল চেঞ্জ হয়, গভর্নমেন্ট চেঞ্জ হয়। ওইগুলো তো ফ্ল্যাকচুয়েট করে। ওরা কি জাতির পার্ট না? এটা জাতীয় ঐক্যমত হয় কেমন করে? আচ্ছা ঠিক আছে, আপনি বিএনপিটা আওয়ামী লীগের আর রাখবেন না, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড রাখবেন না, রাখেন না। আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড নাই, আওয়ামী লীগের মতামত আছে। এই জাতীয় ঐক্যমত তখন হইতো যদি এখানে আওয়ামী লীগকে আপনি ডাকতেন। আওয়ামী লীগ তো আপনি নিষিদ্ধ করেন নাই, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছে। ঠিক আছে, রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল, মিটিং কিচ্ছু করবে না। তো ঐক্যমত্যে মিটিংয়ে তো আসতে পারতো, আসলো না কেন? ডাকলেন না কেন? আচ্ছা বাদ দেন, আওয়ামী লীগ আলাপ বাদ দেন, জাতীয় পার্টিকে ডাকলেন না কেন? জাতীয় পার্টিকে তো আপনি নিষিদ্ধ করেন নাই। তাদের পার্টিগুলো, তাদের মতামত কোনো মূল্য নাই, তাদেরকে ডাকলেন না কেন? বাদ দেন, জাতীয় পার্টির স্বৈরাচারের দোষ ছিল। কাদের সিদ্দিকীর জনতা পার্টিকে ডাকলেন না কেন? বলেন, কাদের সিদ্দিকী যে পার্টি, ও তো স্বৈরাচারের দোষ ছিল না, তো ওই ডাকলেন না কেন? তার মানে আপনি সিদ্ধান্ত দিচ্ছেন যে আমি মনে করি এই দলগুলো ফ্যাসিস্ট। আপনি কেন মনে করেন? আপনি কি ভিত্তি? আপনি ব্যাখ্যা করবেন না। ওকে ফাইন। তারপরে যদি আমি প্রশ্ন করি, আপনি কে মনে করার? এই অথরিটি আপনাকে কে দিল? কিসের দিল অথরিটি? কিসের জাতীয় ঐক্যমত্য? আপনি আপনার পছন্দের লোকগুলিকে নিয়ে বিদেশ থেকে একজন লোক আমদানি করছেন, মহাজ্ঞানী। সে মহাজ্ঞানী এসে সবাই ক্লাস দেয়। আমি তো বলি ওরা সবাই পলিটিক্যাল পার্টিগুলিকে রিমান্ডে নিছে, নিয়ে প্রতিদিন সকালবেলা খাওয়ায় দাওয়ায় আলাপ সালাপ করে দেয়। এই পলিটিক্যাল পার্টিগুলি কোনো মেরুদণ্ড নয় আমি মনে করি। এই পলিটিক্যাল পার্টি, বিএনপি, জামাত, যতগুলি পার্টি, এদের কোনো মেরুদণ্ড আছে বলে আমি মনে করি না। আমি জাতি হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে এদের কর্মকাণ্ড, এদের আচরণ, কথাবার্তা, পলিটিক্যাল পার্টির আমি খুব লজ্জিত যে এরা আমাদের পলিটিক্যাল পার্টি। একটা আমেরিকা, আপনি এখন আলিয়ার নাম দিয়ে আপনি গুগলে সার্চ দেন, দেখেন কি আসবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট আলী রিয়াজের নাম। আপনি এখন গুগলে সার্চ দিয়ে দেখেন, আমেরিকান পলিটিক্যাল, একজন আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট এসে নিয়ে আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টিগুলিকে রিমান্ডে নিয়ে প্রতিদিন আলাপ করে, আর হাসি মুখে খাওয়া দাওয়া করে চলে আসে। এতে কোনো মেরুদণ্ড আছে? সারপ্রাইজিং না? আমি বললাম যে এই পলিটিক্যাল পার্টিগুলোর কোনো মেরুদণ্ড আছে? জি, ধন্যবাদ আপনাকে জনাব মাহবুব আজিজ। আমি আপনার কাছে একটু আসতে চাই। মাহবুব কামাল ভাই যেটা বলছিলেন, মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন যে এই সরকার যখন শপথ নিয়েছে এবং তখন তারা বলছিল যে তারা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার যা সিদ্ধান্ত নেবে তাই তো সাংবিধানিক হবে। তাহলে এটা অবৈধ হওয়ার কারণ কি? আবহানা রাজ্জাকি ভাই বলছিল যে তারা বিভিন্ন যে দায়িত্ব নিয়েছে এগুলো তো সংবিধানের বাইরে, সংবিধানের বাইরে। সংবিধানের বাইরে মানেই তো এটা এক প্রকার অবৈধ বিষয়। ব্যাখ্যা আমরা দিব। জি, আচ্ছা দেখুন, যে বিড়াল সাদা কি কালো এটা বেশি গুরুত্বপূর্ণ না বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা সেটা দিয়ে কিন্তু বিড়াল চেনা যায়। আপনি এই সরকার কিভাবে এসেছে, কোন প্রক্রিয়া এসেছে সবাই আমরা জানি, এবং যদি সরকার সংবিধানের বিরোধী হতো তাহলে তো আর রাষ্ট্রপতির কাছে শপথই নিত না। সে রাষ্ট্রপতি আবার আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি, কাজে ওই শপথ নেওয়ার সাথে সাথে তো ওই বিতর্ক শেষ। তারপরে যেই এত দিন ধরে চলছে, প্রায় 8-9 মাসের যেই তাদের লাগাতার আলোচনা, এবং সেখান থেকে এটা মাসুদ ভাই যথার্থই বললেন যে এইটার যে ফাফা পরিস্থিতিটা, যে 30টি রাজনৈতিক দলের অনেক দলের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির নামই আমরা জানি না,
অনেকেই বলেন যে আমার পরিবারে যত সদস্য ওই একটি রাজনৈতিক দলের সেই পরিমাণ কর্মী নাই। এই হচ্ছে আমাদের এই 30টি রাজনৈতিক দলের অবস্থা। তো 7-8টি দল বাদে আসলে সেখানে আমরা নাম জানি না। তো এই কজন বসে রাষ্ট্রের মূল নীতি পরিবর্তন করে ফেলছেন, এর চেয়ে বড় তামাশা হয়? এবং সেটা মুক্তিযুদ্ধকে আপনার বিসর্জন দেবার কাছাকাছি চলে যাচ্ছেন। যতই আজকে এটা হালকাভাবে দেখা হোক না কেন, মুক্তিযুদ্ধে অর্জিত আমাদের রাষ্ট্রের মূলনীতি এই কয়জন কোন ভিত্তিতে, কোন ম্যান্ডেটের ভিত্তিতে বাদ দেওয়ার এখতিয়ার রাখেন? তার তো একটা প্রস্তাব দিতে পারতেন যে আমরা এরকম মনে করছি, নির্বাচিত সংসদে আপনারা এটা নিয়ে আলোচনা করতে পারেন। তা না, তারা পরিবর্তন করে নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল সেগুলোও তারা নিজ দায়িত্বে বাদ দিয়ে, এবং সেটা যখন বলা হলো বিএনপির পক্ষ থেকে যে আমাদের নোট অফ ডিসেন্স বাদ দিয়ে দিয়েছে, ডিসেন্টগুলো, আমরা এটা প্রতারণার সামিল জাতির সাথে, এটা কিন্তু তারা বলেছে বিএনপির পক্ষ থেকে। তাহলে যখন রাজনৈতিক দলের সাথে প্রতারণা করা হচ্ছে এবং সেটা বৃহত্তর প্রেক্ষাপটে পুরো জাতির সাথেই প্রতারণা, না কি? আপনি কি করে পারেন এটা? এবং রাজ্জাকি ভাই যেটা বললেন, কাপড় বদলানো হয়, ফার্নিচার বদলানো হয় পুরনো হয়ে গেলে। ভাই, কাপড়, ফার্নিচার আর মগজ এক জিনিস না। আপনি মগজ পুরনো হয়ে গেলে বদলে ফেলবেন? আপনার আত্মা, হৃৎপিণ্ড বদলে ফেলবেন? না না না, বাদ দিতে হয় না, হৃৎপিণ্ড বাদ দেওয়া যাবে না। আমি বলছি কোনটা আমি মিন করি। আপনি আপনার সময় কথা বলেন প্লিজ, আমি একটু বলে নেই। কাপড়টা পরে আপনি কাপড় আর ফার্নিচারের সাথে একটা দেশের যে দর্শন, একটা সাংস্কৃতিক মান, একটা চেতনা মিলালে চলবে না। যদি আমরা ধর্মনিরপেক্ষতাকে বাদ দেই, তাহলে আমরা পাকিস্তানের সঙ্গেই যুক্ত হই না কেন? আপনারা তো অনেক গণভোটের ব্যবস্থা করছেন নিজেরা। ঠিক আছে, সাংস্কৃতিক যে অধঃপতনের দিকে আমরা যাচ্ছি, যে সাম্প্রদায়িক উত্থান আমরা দেখতে পাচ্ছি, আপনারা হয়তো ভবিষ্যতে এমনই একটা গণভোট চেয়ে বসবেন, আমরা কি পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাব? 69 এবং 71-এ তো এই ফ্যাসিস্টরা খুব ভুল করেছিল। চলেন একসাথে হয়ে যাই। কথায় কথায় মুক্তিযুদ্ধের সাথে ফ্যাসিস্টকে যুক্ত করে দেওয়া হচ্ছে। তো তার মানে কি যাবে ভবিষ্যতে? আমরা কি পেছনের দিকে হাঁটবো? আমাদের এক দলের জামায়াতের আমির বলছেন মেয়েরা 5 ঘন্টা কাজ করতে পারবেন ওনারা জয়ী হলে। তার মানে কি আরো যখন সময় যাবে তারা 4 ঘন্টা 2 ঘন্টা করে 0 ঘন্টায় পৌঁছাবেন, যে কাজই করার দরকার নাই? তারা বলছেন বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই নারী ঘরেই সুন্দর, নারী ঘরের রানী, এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। নারীদের যে কটূক্তি করা হচ্ছে অবিরাম। আচ্ছা, সরকার যে এত প্রগতিশীল সরকার আমাদের, আমেরিকান সব অধ্যাপক, নারী সংস্কার কমিটি কোথায় গেল? নারী সংস্কার কমিশনের যে রিপোর্ট জমা দেওয়া হলো, প্রধান উপদেষ্টা বললেন যে যেগুলো দ্রুত গতিতে কার্যকর করা সম্ভব আমরা অনতিবিলম্বে সেগুলো কার্যকর করছি। পরদিন হেফাজত সহ ইসলামিক দলগুলো যে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল এক ধমক দিল, সেই ধমকের সাথে সাথে সেটা নারী সংস্কার হিমাগারে চলে গেছে। তার মানে এখানে কি পরিস্থিতি হতে যাচ্ছে? আমরা কেন আশঙ্কায় পড়ব না? যে পরিস্থিতি যাচ্ছে, আগামীতে আমরা এইভাবে কথা বলতে পারবো কিনা, আমরা এইভাবে চিন্তা করতে পারবো কিনা, এটা নিয়েও আমাদের ভয় আছে। আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বই পুস্তকের সিলেবাসে পরিবর্তন করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্নভাবে, এবং এই সব কিছুর জন্য আওয়ামী লীগ পরিবর্তন করে দিনের ভোট রাতে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা চিন্তা ভাবনা হচ্ছে। মানে পাঠ্যপুস্তকে, হ্যাঁ, পাঠ্যপুস্তকে এগুলো ঠিক আছে। যে ঘটনাগুলো ঘটেছে 16 বছরে, সেগুলো তো অবশ্যই শিশুদের, তরুণদের জানতে হবে। এর আগে ঘটেনি। গত 50 বছরের ইতিহাস আমাদের রাজনৈতিক রক্তাক্ত ইতিহাস। আমাদের কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই? আমরা যে 8-10 বছর ধরে সামরিক শাসনগুলো এখানে চলেছে, সেটা কোন সংবিধানের ভিত্তিতে হয়েছে? সেগুলো থাকবে না ইতিহাসে? এই তো সেদিনের ইতিহাস। 2006 সাল থেকে 2 বছর যে এরকম রক্তারক্তি ঘটলো রাজপথে, একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, 111 চলে এলো, সেগুলো কারা করেছিল? কোন রাজনৈতিক দল করেছিল? তো সেই ক্ষেত্রে সবাই শুধুমাত্র আওয়ামী লীগকে দোষ দিলে তো হবে না। অবশ্যই আওয়ামী লীগ খুব বড় দুরাচার করেছে, অবশ্যই শেখ হাসিনা যা কর্তৃত্ববাদী শাসন করেছেন, স্বৈরাচারী শাসন করেছেন, সেটার জন্য তাকে শাস্তি পেতে হবে। কিন্তু তার মানেই না যে আমরা এই সুযোগে একটা বড় একটা অংশকে সমাজের বাইরে থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করব। আমার ভাই যদি 5টি হয়, সেই 2 ভাই যদি চোর হয়,
আমি বলতে পারি না যে আমার বাপের সম্পত্তি থেকে তাকে বাদ দেব। আমি সেই চোরের জন্য শাস্তি দিয়েও তাকে তার সমাজে তার কথাবার্তা থাকতে হবে, কণ্ঠস্বর সজাগ রাখতে হবে। আমাদের এই সমাজে সকলের অংশীদারিত্ব থাকবে, সেটাই 24-এর গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা। আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে 16 বছরে হাতে জুতো ধরিয়ে দিয়েছিল, সেই জুতো যে ক্ষমতায় যায় সেই আমাদের হাতে জুতো ধরিয়ে দিতে চায়। এই জুতো ধরানো সংস্কৃতি চলবে না। আজকে যারা এইটা করতে চাচ্ছেন, আগামীতে তাদের মনে রাখতে হবে হেলিকপ্টার কিন্তু বাংলাদেশে একটিই ছিল না, হেলিকপ্টার আরো আছে। সকলকে বিভিন্ন জায়গায় যেতে হবে, হয়তো দিল্লি সকলের জন্য উন্মুক্ত নয়। সব রাজনৈতিক দলের কাছে কি হেলিকপ্টার আছে? এটা কি আওয়ামী লীগের কাছে হেলিকপ্টার ছিল? আওয়ামী লীগের কাছে তো ছিল না। কাজে বন্দোবস্ত কিভাবে করবেন, কারা করবেন, টাকা পয়সা তারা কিভাবে কি করছেন, সেটা আমাদের সাধারণ মানুষের যে বক্তব্যটা হচ্ছে, আপনি সাধারণ মানুষের টাকায় আপনাকে ক্ষমতায় বসানো হয়, সাধারণ মানুষের কথাটাকেই আপনাকে গুরুত্ব দিতে হবে। আমরা ভোট দিয়ে আপনাকে পাঠাচ্ছি সংসদে, সেখানে আইন প্রণয়ন করবেন আপনি সাধারণ মানুষের বিবেচনার দিকে তাকিয়ে। আপনি সেখানে ইচ্ছা মতো 20-25 জন মিলে বসে